নমস্কার বন্ধুরা, রোজ কিছু রূপকথা এবং গল্পের সন্ধানে এবং গল্প পাঠে আপনাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে আমাদের এই চ্যানেল গল্পের সন্ধানে গল্প এবং রূপকথার ঐতিহ্যকে বজায় রেখে দাদু দিদিমা এবং ঠাকুমাদের সেই জমজমাটে গল্পের আসরের আমেজকে কেন্দ্র করে আমাদের এই প্রতিবেদন। আচ্ছা বন্ধুরা, ছোটবেলায় তো আমরা অনেক গল্প শুনেছি, বিশেষ করে 90 দশকের বাচ্চারা তাদের দাদু দিদিমা কিংবা ঠাকুমার কাছে গল্প শুনেই বড় হয়েছে। কিন্তু বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার দ্বারা পরিচালিত এবং প্রচারিত বিভিন্ন রূপকথার গল্প কি সেই পুরনো দিনের গল্পের আসরকে প্রতিস্থাপন করতে পেরেছে? আমার ভাষায় কখনোই না। তবে বন্ধুরা, সেই গল্পের আসরে মেতে থাকতে আজকে যেই গল্পের সন্ধানে আমরা এসেছি তার শিরোনাম অতৃপ্ত প্রেম। গল্প পঠনে আমি পাঠক অনুরাজ দত্ত, আর এই গল্পের কলমেও রয়েছেন অনুরাজ দত্ত, অর্থাৎ আমি নিজেই। গল্পের শুরুতেই হেঁটে চলেছে দুই বন্ধু তাদের অফিস ছুটির পর, বাবুসোনা এবং রঞ্জিত। গল্প শুরু হয় বাবুসোনার ভাষাতে, ঠিক এইভাবে। এক পূর্ণিমার রাতে আমিও আমার বন্ধু রঞ্জিত কাজের থেকে বাড়ি ফিরে আসছিলাম। কুয়াশার চাদরে রাস্তার চারিদিক ঢাকা, রিমঝিম বৃষ্টির ফোঁটা এক দুটো গায়ে পড়ছিল। তবে আমি আর রঞ্জিত বেশ আড্ডা দিতে দিতে বাড়ির পথে চলছিলাম। মৃদু মৃদু হাওয়ায় মনে পড়ে যাচ্ছিল আমাদের সেই শৈশবকালের বন্ধু বান্ধবীদের কথা। কথায় কথায় উল্লেখ হলো অনেক বন্ধু বান্ধবীদের নাম। রঞ্জিতের থেকে জানতে পারি অনেকেই বিদেশে রয়েছে, কেউ বা বেঙ্গালুরু, কলকাতা ইত্যাদি জায়গায় কর্মের সূত্রে আটকা আছে, আবার কেউ হয়তো বা সাংসারিক বন্ধনে আবদ্ধ। এইভাবেই কথা চলতে চলতে মুষলধারা বৃষ্টি নেমে আসে। চট করে চোখ যায় চায় পেচারচা একটি চায়ের দোকানে। দুই বন্ধু এক ছুট্টে ঢুকে পড়ি সেই দোকানে। অফিসের কাজ শেষ করে দুজন খুব ক্লান্তি অনুভব করছিলাম, তাই একটু ফুরফুরে হতে দোকানে বসে 2 কাপ মটকা চা অর্ডার করি। আড্ডা চলতে চলতে রঞ্জিত আমায় বলে ওঠে, আচ্ছা, নন্দিনী ও জয়দীপের কথা তোর মনে পড়ে? আমি খানিকক্ষণ থমকে থেকে বলে উঠি, ও বাবা, আজও ওদের কথা মনে পড়লে আমার শরীরে শীত কাঁটা দেয় রে। জয়দীপের মৃত্যুর পর আমি আর নন্দিনীর সাথে কন্ট্যাক্ট রাখিনি। এই কথা শুনে রঞ্জিত বলে ওঠে, আচ্ছা ভাই, ওদের ঘটনাটা বিস্তারিত বল না, কি হয়েছিল? এইচএসের আগে মুম্বাই চলে যাওয়ায় কিছুই বলতে পারি না। ওদের লাভ স্টোরি শুরু থেকে শেষ একটু বল ভাই। আমি আবার থমকে থেকে বলি, তুই আবার শুনবি সেই কথাগুলো? আমার তো মনে করলেই জয়দীপের সেই অশ্রুবাহিত মুখখানা আজও চোখে ভাসে। আচ্ছা, তুই যখন এতবার করে বলছিস, ঠিক আছে, আমি শোনাচ্ছি। আজও মনে পড়ে 2011 সালের বসন্ত পঞ্চমী, অর্থাৎ সরস্বতী পুজো। আমাদের এআরএনটি হাই স্কুলের পুজোর ইনচার্জ ছিল জয়দীপ, আর আমি ছিলাম ক্যাশিয়ার, অর্থাৎ কোষাধ্যক্ষ। পুজোর মাত্র 2 দিন বাকি। আমরা সকলেই স্কুলের সাজসজ্জায় ব্যস্ত। তার কিছুদিন আগেই বাঙালি গার্লস হাই স্কুল থেকে ট্রান্সফার নিয়ে নন্দিনীর মা ও বাবা তাকে আমাদের স্কুলে নাম ভর্তি করিয়ে দেয়। আমি কাজের ব্যস্ততার মধ্যে জয়দীপের সাথে স্কুল ফিল্ডে যেতেই জয়দীপ দেখলাম একটু অন্যমনস্ক হয়ে পড়ল, আর নন্দিনীর দিকে ঘুরে ঘুরে দেখতে লাগল। নন্দিনী পাশ কেটে চলে যাওয়ায় জয়দীপ আমায় ডেকে বলল, এই শোন,
এই মেয়েটাকে দেখতে কত সুন্দর না, ঠিক যেন পরীর মতো। আমি সাথে সাথে বলে উঠি, এই মেয়ের দিকে ফিরেও দেখিস না, চ্যাটার্জি পরিবারের একমাত্র মেয়ে। ওরা কুলীন ব্রাহ্মণ, ব্রাহ্মণ সমাজে কি তোর ঠাঁই হবে? ওর বাবার অনেক টাকা, অনেক বড় মানুষের সাথে তার মেলামেশা। তুই ছেড়ে দে ভাই, ওদের সাথে আমাদের কারোর স্ট্যাটাস ম্যাচ করে না। এই কথা বলে আমি বাড়ি ফিরে আসি। পরের দিন আমরা প্রতিমা এনে প্রসাদের ব্যবস্থা করে বাড়ি ফিরে যাই। রাত পেরোতেই পরের দিন পুজো। পুজোর দিন ভোরে আমি স্নান করে বইপত্র নিয়ে রওনা হই স্কুলের দিকে। আজও মনে পড়ে, জয়দীপ একটা আকাশি রঙের পাঞ্জাবি ও সাদা ধুতি পরে এসেছিল। আমাদের সকল বান্ধবীরা পুজোর আয়োজন করে দিচ্ছিল। হঠাৎ চোখ গেল নন্দিনীর দিকে। সে গোলাপি ও সাদার মধ্যে কাঁথার কাজ করা একখানা শাড়ি পরে এসেছিল সেই দিন। পুরোহিত মশাই সকলকে পুষ্পাঞ্জলি দেয়ালেন। পুজো সম্পূর্ণ হলো। হঠাৎ জয়দীপ ছুটতে আসলো আমার কাছে আর মিষ্টি হাসি দিয়ে বলল, ভাই শোন, নন্দিনীকে প্রপোজ করেছি, ও মেনে নিয়েছে। প্লিজ ভাই, তুই রাগ করিস না। আমি খানিকক্ষণ চুপ থেকে উত্তর দিই, ঠিক আছে, কিন্তু তাও সাবধান, বড়লোক মানুষেরা কিন্তু দুমুখ সাপও হয়, কখন ছোবল মেরে দেবে তুই বুঝতেই পারবি না। সেই কথা শুনে জয়দীপ হাসতে লাগলো আর বলে উঠল, না রে, নন্দিনী তেমন মেয়েই নয়। সন্ধে ঘনিয়ে আসতেই বাড়ি ফিরে যায়। এই কটা ঘন্টায় তাদের সম্পর্কটা কত ঘনিষ্ঠ হয়ে পড়েছিল তা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। যদিও বা সেই রাতে অন্তত 20 বার জয়দীপ আমায় কল করেছিল, কিন্তু প্রতিবারই যেন সে কিছু বলতে চাইছিল। ভালোবাসার ব্যাপারটা আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। এভাবেই কিছুদিন কেটে গেল। আমাদের টার্মিনাল শেষ হয়ে এইবার ফলাফল দেওয়ার পালা। দেখা যায় জয়দীপ, যেই ছেলে গণিতে প্রতিবার ফেল করে, সে প্রায় ভালো নাম্বারে পাশ করেছে। অপরদিকে নন্দিনীর ফলাফলও প্রায় সমান হয়েছে বললে হয়তো ভুল হবে না। তাদের দুজনের মুখে খুব আনন্দের জোয়ার বইছিল। সকলেই বাড়ি ফিরে গেল। বোর্ড টেস্টের জন্য তৈরি হতে স্কুল প্রায় 15 দিনের বন্ধ ঘোষণা করল। এর মধ্যে জয়দীপ ও নন্দিনী প্রায় দিনই একসাথে সময় কাটাতে লাগলো ও তাদের ভালোবাসার সেই ছোট্ট বীজটা আকার নিল এক বটবৃক্ষ রূপে। ওদের সম্পর্কটা তখন মনের গণ্ডি পেরিয়ে শরীর ছুঁয়েছে। এদিকে নন্দিনীর বাড়িতে খবর গেল, গায়ের মানুষেরা জয়দীপের সাথে নন্দিনীকে খানিকক্ষণ সময় কাটাতে দেখেছে। কেউ বা বলছে তাদের মধ্যে নিশ্চয় কোনো সম্পর্ক রয়েছে। এই কথা শুনে নন্দিনীর বাবা ডেকে পাঠায় জয়দীপকে। সেই সন্ধ্যায় জয়দীপ আসে নন্দিনীর বাড়িতে। নন্দিনীর বাড়িতে ঢুকতেই তার বাবা জয়দীপকে বাধা দেয় ও নিয়ে যায় তাদের বাগান বাড়িতে। নন্দিনীর বাবা জয়দীপকে 50,000 টাকার বিনিময়ে নন্দিনীকে তার মন থেকে মুছে ফেলবার শর্ত দেয়, কিন্তু জয়দীপ তা গ্রহণ করেনি। বরং সে অপমানিত বোধ এবং জীর্ণ হৃদয়ে ফিরে যায় বাড়িতে।
প্রায় রাত্রি 10টা। জয়দীপ আমায় কল করে সমস্ত ঘটনা বিস্তারিত জানায়। আমি তাকে নন্দিনীর সাথে সাক্ষাৎ করার পরামর্শ দিই। পরের দিন ভোর হতেই জয়দীপের বাড়িতে দারোগাবাবু এসে উপস্থিত হন এবং ওকে অ্যারেস্ট করে কাস্টাডিতে নিয়ে যান। নন্দিনীর বাবার অভিযোগ নন্দিনীর সাথে বিশ্বাসঘাতকতা এবং যৌন লাঞ্ছনা। খবর শুনে ছুটতে গিয়েছিলাম জয়দীপকে দেখতে। তার ভগ্ন হৃদয় আর অশ্রুবাহিত চোখ আজও ভেসে ওঠে। ওকে বলেছিলাম, চিন্তা করিস না জয়দীপ, আমি তো আছি তোর পাশে, দেখবি সব ঠিক হয়ে যাবে। শেষে জয়দীপের মায়ের বিয়ের গয়না বন্ধকে রেখে সংশ্লিষ্ট সেশনস কোর্ট থেকে জামিনের ব্যবস্থা করা হয়। রিলিজ অর্ডার হাতে নিয়ে ছুটতে যাই জয়দীপকে জুডিশিয়াল কাস্টাডি থেকে ছাড়িয়ে আনার জন্য। জয়দীপের চোখ দুটো আমার আজও চোখে ভাসে। কাস্টাডি থেকে বের হতেই ওর চোখটা যেন অবিরাম নন্দিনীকেই খুঁজছিল। কত প্রশ্নই না করেছিলাম সেই দিন, কিন্তু আজও তার উত্তর মেলেনি। জয়দীপকে বাড়ি পৌঁছাতে ঠিক রাত 9টা। জয়দীপের মা আমায় জড়িয়ে ধরে আকুল বেদনার কান্নায় ভেঙে পড়ে। মায়ের দুশ্চিন্তার কারণটা বুঝতে আর বাকি রইল না। খানিকক্ষণ পর ফিরে আসি বাড়ি। সারা রাত কেটে গেল জয়দীপ আর নন্দিনীর ভাবনায়। জয়দীপের সাথে কি নন্দিনীর দেখা হয়েছিল? তাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল সেই দিন? নন্দিনী কি আদৌ জয়দীপকে ভালোবাসে, নাকি সেও তার বাবার মতো অর্থের দাম্ভিকতায় প্রকৃত ভালোবাসাকে ভুলে গিয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে চোখ লেগে আসতেই কড়া নাড়ানোর শব্দে ঘুমটা ভেঙে গেল। বাবুসোনা বলে মায়ের ডাক শুনতেই চট করে উঠে পড়ি। ঘড়িতে তখন ভোর 4টা। হাতের পাশে সেলফোনটা সুইচ অফ হয়ে আছে। মা চিৎকার করে বলে উঠলেন, জয়দীপের বাড়ির থেকে ফোন এসেছে। ফোনের ওপাশে কি বলল তাতে বোঝা গেল না। আমার মনটা কেমন ছটফট করছে, তুই একটু গিয়ে খবর করবি বাবা? মায়ের কথায় মনটা কেমন যেন বিচলিত হয়ে উঠল। থেকে থেকে হৃদয়ের স্পন্দনটা অনুভব করতে পারছিলাম। তাড়াহুড়ো না করে সেলফোনটা চার্জে লাগিয়ে সুইচ অন করতেই ক্রমাগত 5টি মিস কল পেলাম। আজও মনে পড়ে সেদিনের ঝিরিঝিরি বৃষ্টিতে নিজ হাতে জয়দীপের মৃতদেহকে চিতার আগুনে দাহ করেছিলাম। সে পথে আজ আর পা এগোয় না, জানিস রঞ্জিত? কথা শেষ করতেই রঞ্জিত যেন খানিকক্ষণ থমকে রইল। তারপর কিছুটা ভারী সুরে বলে উঠল, নন্দিনী এখন কোথায়? কিন্তু কোনো প্রশ্নের উত্তরই আমার জানা নেই। সেদিনের মতো আজও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, নানা ধরনের অজানার প্রশ্নের গুচ্ছ নিয়ে। চায়ের কাপে শেষ চুমুক দিয়েই দুই বন্ধু উঠে দাঁড়ালাম বাড়ির পথে রওনা হতে। সিগারেটটা ধরাতেই রঞ্জিত আমায় গা ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করল, এই বাবুসোনা, ওই দেখ তো, সেই রেল লাইনের ধারে ওটা কে? ওটা জয়দীপ না? আমি কৌতূহলী চোখে শুধুই তাকালাম, কিন্তু হয়তো এও আমার সেই একগোছা অজানা প্রশ্নের মতোই ছিল।
পরবর্তীতে নন্দিনীর কি হয়েছিল, কেনই বা নন্দিনী ফিরে এলো না, এই সমস্ত প্রশ্নের উত্তরের খোঁজ নিয়ে আমরা আবার ফিরে আসব আমাদের এই গল্পের সন্ধানে। তাই বন্ধুরা, আমাদের এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে চলুন নতুন কোনো গল্পের সন্ধানে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য বিদায় নিলাম। ফিরে আসব আরও কিছু গল্প এবং রূপকথার কাহিনী। শুভরাত্রি।